সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের রং বদলে যেতে থাকে। গোধূলির কমলা আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার গ্রাস করে চারপাশ। পাখিরা বাসায় ফেরার তারা নিয়ে ডানা মেলে, আর দূর থেকে ভেসে আসে আজানের সুর। বাতাসে হালকা শীতলতা, দিনের কোলাহল কমে এলেও শহরের গুঞ্জন থেমে যায় না। বাড়ির উঠোনে টিমটিম লাইট জ্বলে ওঠে, জানালার ফাঁক বলে আসা আলোয় ঘরদোর অর্ধেক আলোকিত, অর্ধেক ছায়ায় ঢাকা পড়ে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে, হয়তো রাতের খাবারের প্রস্তুতি চলছে। সন্ধ্যার এই ক্ষণে সবকিছু যেন এক অন্যমাত্রার প্রশান্তি আর রহস্য মাখা হয়ে ওঠে। সন্ধ্যার নরম আলো জানালার ফাঁক বলে ঘরে ঢুকছে। আকাশে গোধূলির শেষ রঙগুলো মিশে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার ছড়িয়ে পড়ছে। চারপাশে একটা প্রশান্ত আবহ তৈরি হলেও তালুকদার বাড়ির পরিবেশ যেন ঠিক উল্টো। লিভিং রুম থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দে ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে। ঘর অন্ধকারাচ্ছন্ন, পাশেই ঈশিতা গভীর ঘুমে মগ্ন। ইচ্ছে বিরক্ত হয়ে পাশে হাত বাড়িয়ে ঈশিতাকে ধাক্কা দেয়। ঈশি, ওঠ, শুনছিস, নিচে কি একটা হচ্ছে? ঈশিতা প্রথমে কোনো সাড়া দেয় না, কিন্তু যখন ইচ্ছে আবার ধাক্কা দেয়, তখন বিরক্ত হয়ে মাথার উপর থেকে বালিশ সরিয়ে কুঁকড়ে উঠে বসে। আধো ঘুম চোখে সে ফিসফিস করে, কি হলো? কি হয়েছে? নিচে কিসের এত শব্দ? ইচ্ছে কপালে ভাঁজ ফেলে শোনার চেষ্টা করে। লিভিং রুম থেকে হৈমন্তী, রোকসনা আর ইনায়েত তালুকদারের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের গলায় বিরক্তি, রাগ আর উত্তেজনার মিশ্রণ স্পষ্ট। রোকসনা খানিকটা উচ্চস্বরে কিছু একটা বললেন, সাথে সাথে হৈমন্তীর কণ্ঠস্বরও উঁচু হয়ে উঠল। ইনায়েত তালুকদার গম্ভীর গলায় কিছু একটা বললেন, যেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। ইচ্ছে আর দেরি না করে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশিতাও এবার পুরোপুরি জেগে যায়, ঘুম চোখ থেকে উধাও। নিচে গিয়ে দেখা দরকার, ঈশিতা ফিসফিস করে বলে। ইচ্ছে মাথা নাড়ায়, মনে একরাশ কৌতূহল। তালুকদার বাড়িতে এমন উচ্চস্বরে কথা কাটাকাটি সচরাচর হয় না। আজ কি এমন ঘটেছে যে সবাই এত উত্তেজিত? পায়ের নিচে মেঝের শীতলতা অনুভব করতে করতে দুই বোন দরজার কাছে এগিয়ে আসে, কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়, কিন্তু ওদের সামনে কি অপেক্ষা করছে সেটা তারা একদমই আন্দাজ করতে পারছিল না। নিচের দিকে তাকিয়ে ইচ্ছে আর ঈশিতা মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলে, তারপর আনন্দে চিৎকার করে ওঠে। আপু! দুই বোন একসঙ্গে খুশিতে লাফিয়ে ওঠে, তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। লিভিং রুমের সোফায় বসে আছে তাহসিন ইতি, পাশে দাঁড়িয়ে আছেন হৈমন্তী, রোকসনা, ইনায়েত তালুকদার সহ সবাই। তাহসিনকে দেখে যেন বিশ্বাসই হতে চায় না। এতদিন পর, এত বছরের দূরত্ব ঘুচিয়ে সে ফিরে এসেছে। হাসপাতালের ব্যস্ততা, নতুন চাকরি, জীবন সংগ্রামের নানা দোলাচল পার করে অবশেষে সে আজ বাড়িতে এসেছে। তাহসিনের ক্লান্ত মুখের একপাশে শান্ত হাসি, চোখে একরাশ মায়া। ইচ্ছে আর ঈশিতা দৌড়ে গিয়ে শক্ত করে তাহসিনকে জড়িয়ে ধরে। তুমি সত্যি সত্যি চলে এসেছ। ঈশিতার গলা আনন্দে ধরে আসে। তুমি কি জান আপু কত মিস করেছি? ইচ্ছে কিছুটা অভিমানী স্বরে বলে, কিন্তু তার কণ্ঠের উচ্ছ্বাস চেপে রাখা সম্ভব হয় না। তাহসিন হেসে ওদের মাথায় হাত বুলিয়ে দেয়, আমি কি তোদের ছাড়া থাকতে পারি? এতদিনের অপেক্ষা, অভিমান, না পাওয়া সব যেন মুহূর্তেই গলে যায়। হৈমন্তী একপাশ থেকে বলে উঠলেন, আহা, এবার অন্তত খেতে বসো সবাই। এত চেঁচামেচি হচ্ছে, অথচ কেউ খেয়াল করছে না, মেয়েটা দীর্ঘ সফর শেষে এসেছে। তাহসিন ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর থেকেই হোস্টেলে থাকত। পড়াশোনার ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে বাড়ি এলেও তা খুব অল্প সময়ের জন্য। পরীক্ষার চাপ, ক্লাস, প্র্যাকটিক্যাল, সব মিলিয়ে বাড়িতে থাকার সুযোগই হতো না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ডাক্তারি পড়া শেষ করে সদ্য চাকরিতে যোগ দিয়েছে, আর তার নতুন কর্মস্থল এখন বাড়ির কাছেই। তাই অনেক দিন পর সে ফিরে এসেছে তালুকদার বাড়িতে। একদিকে কাজের চাপ, অন্যদিকে পরিবারকে সময় দেওয়া, সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহসিনের জীবনে। তাহসিনের জীবনের এই নতুন অধ্যায় শুধু চাকরির নয়, এক অদৃশ্য শূন্যতাও যেন তাকে গ্রাস করে রেখেছে। ভালোবাসার স্বপ্ন দেখা তাহসিন, হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবেসেছিল, অথচ শেষমেশ শুধু প্রত্যাখ্যানই জুটেছে কপালে। সময়ের সাথে সবকিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু কিছু ক্ষত সহজে মুছে যায় না। এই মুহূর্তে কোনো ব্যাখ্যা চাইছে না দুঃখের হিসেব মেলাতে। শুধু পরিবারের ভালোবাসার উষ্ণতাই দরকার তার, যেখানে সে নিজের ভেঙে পড়া অস্তিত্বটা আবার জোড়া লাগাতে পারবে।
তালুকদার বাড়ির চেনা পরিবেশ, আপনজনদের স্নেহ, সব মিলিয়ে সে বুঝতে পারছে, হয়তো এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারকেই। এমন সময় রোকসানা হাসতে হাসতে বলেন, আজ রান্নার দায়িত্ব আমার ছিল, তাই তোদের প্রিয় সব রান্না করেছি, তাড়াতাড়ি আয়। তাহসিন হাসিমুখে মাথা নাড়ল, আর ইচ্ছে ও ঈশিতা একসঙ্গে খুশিতে হাততালি দিয়ে বলে, আজ তাহলে জমবে। ঘরের মধ্যে মৃদু আলো, ভারী পর্দায় ঢাকা জানালা দিয়ে আসা হালকা বাতাসে একটু দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। মীরা একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে, মুখে হতাশার ছাপ স্পষ্ট। অপরদিকে মারিয়া খান ঠান্ডা চোখে মেয়ের কান্না দেখছে, ভেতরে ভেতরে মনের গুছিয়ে নিচ্ছেন কিভাবে পরিস্থিতিকে নিজের পক্ষে আনা যায়। মা, তুমি কিছু একটা করো। আমি ধূসরকে চাই, ওকে ছাড়া আমি বাঁচব না। মীরা ফুপিয়ে ওঠে, কাপা কাপা কণ্ঠে কথা বলতে বলতে একরকম অনুনয় করছে মায়ের কাছে। মারিয়া খান ধীর স্থির স্বরে বলেন, কান্না করে লাভ নেই, জিততে হলে মাথা ঠান্ডা রাখতে হয়। তিনি জানেন, ধূসর শুধুই সুদর্শন নয়, সে তালুকদার পরিবারের ভবিষ্যৎ কর্ণধার। মেয়ে যদি তার বউ হয়, তাহলে ক্ষমতা একদম হাতের মুঠোয় চলে আসবে। মীরা হতাশ কণ্ঠে বলল, কিন্তু মা, ইচ্ছে, ওই ইচ্ছে সব নষ্ট করে দেবে। ধূসর যদি ওর দিকে একটু ঝুঁকে যায়। মারিয়া খান ঠোঁট চেপে ধরে একটু হাসলেন, যেন আগেই সব ভেবে রেখেছেন। ওসব আমাকে দেখতে দাও, ইচ্ছেকে রাস্তা থেকে সরানো হবে ঠিকই, কিন্তু ধূসরকে তোমার হাতে আনতে হবে বুদ্ধি দিয়ে। মীরার চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল, আর মারিয়া খানের ঠোঁটে একটা আত্মবিশ্বাসী হাসি। এ লড়াই সহজ হবে না, কিন্তু তারা দুজনই জানে, জিততে হলে সবকিছুই করা যায়। রাতের নরম হাওয়ায় বারান্দার পর্দা একটু একটু নড়ে ওঠে। তাহসিন বারান্দার হাতল ধরে দাঁড়িয়েছিল, চোখ তার দূরের শহরের আলোয় আটকে আছে। রাস্তার ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলিয়ে একটা অদ্ভুত শূন্যতা যেন রাতের নীরবতার সঙ্গে মিশে আছে। হাতের মোবাইলটা ভাইব্রেট করে। তাহসিন চোখ নামিয়ে দেখে, অর্ণবের মেসেজ। ছেলেটি একসময় তার জন্য পাগল ছিল, এখনও হয়তো আছে, কিন্তু তাহসিন কখনো সেভাবে পাত্তা দেয়নি। কিছু সম্পর্ক কখনোই সমান্তরালে চলে না, এক পক্ষ আগায়, অন্য পক্ষ পিছিয়ে থাকে। কেমন আছো? অর্ণবের মেসেজটা ছোট, কিন্তু যেন অনেক কথা লুকিয়ে আছে। তাহসিন মেসেজটা পড়ে রেখে দেয়, রিপ্লাই করার ইচ্ছেও নেই, প্রয়োজনও নেই। অথচ মনে হল, এমন কতজনকেই তো সে অবহেলা করেছে, যেমন করে আজ নিজেও অবহেলিত। দুনিয়াটা এমনি, যাকে আমরা ভালোবাসি, সে আমাদের অবহেলা করে, আর যে আমাদের ভালোবাসে, তার দিকে ফিরেও তাকাই না। একটা তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে না বলা অনেক কথা হয়ে। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। নীরবে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিনের মুখে এক চাপা হাসির রেখা এলেও তা একেবারে নিস্তেজ ছিল। তাহসিন মোবাইলটা বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, রাতের শহরের দিকে তাকিয়ে। কেউ জানে না, এই শহর কত গল্পের সাক্ষী, কত প্রেম অপ্রেমের নিঃশব্দ কান্না এর বাতাসে ভেসে বেড়ায়। রাতের ঘন অন্ধকারে বাড়ির সকলেই গভীর ঘুমে ছিল। বাড়ির পরিবেশে নীরবতা, আর কেবল বাহিরের মৃদু বাতাসের শব্দ। তবে তাহসিনের চোখে ঘুম নেই। সে এক এক করে স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়, মনে পড়ে সেই পুরনো দিনের কথা যখন রাফি তার পাশে ছিল, জুনিয়র দেখে শুরু থেকেই সাহায্য করত। তবে এখন একই স্কুল, কলেজ, মেডিকেল সব কিছুতেই তাহসিন ফলো করত পাগলের মতো। রাফি যেখানে যেত সেও পিছু নিত, এইভাবেই চলল দীর্ঘ 9 বছর। তবে এখন সব সমাপ্ত। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শোনা গেল। তাহসিন একটু সজাগ হয়, অবচেতন মনেই জানত, কেউ ফিরেছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটি ধীরে ধীরে এসে পার্ক করার জায়গায় থামল, এবং পেছনে থেকে বের হল ধূসর। বছরখানেক আগের সেই ছেলেটি যে ছিল একটু হেংলা, পাতলা গড়নের, আজ তার দেহগঠন পুরোপুরি বদলে গেছে। ধূসর এখন এক শাশ্বত পুরুষ, স্মার্ট, রূপ ও ব্যক্তিত্বে পরিপূর্ণ। তাহসিনের চোখ জুড়ে গেল, তাতে যেন অতীত ও বর্তমানের এক মেলবন্ধন ছিল। এতদিন পর যখন সে নিজের চোখে ভাইকে দেখছে, তখন বুঝতে পারল, সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে। লিভিং রুমে হালকা শেডের আলো যেন পুরো বাড়ির নিস্তব্ধতাকে আরও স্পষ্ট করে তুলে। এই সময়ের মধ্যে সমস্ত সদস্যই গভীর ঘুমে চলে গেছে। ধূসর গাড়ি থেকে বের হয়ে তার কোট এবং মানিব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সোডিয়ামের হলুদ আলোতে তার মার্সিডিজ বেঞ্চ গাড়িটি চকচক করে ওঠে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে,
তার চলাফেরা যেন একেবারে শান্ত, কিন্তু তার মনের মধ্যে অজানা কিছু ভাবনা কিলবিল করছে। ধূসরের চিন্তা ও অনুভূতিগুলির মধ্যে ভারী কিছু চাপা পড়ে আছে। ধূসর সিঁড়ি বেয়ে ধীর পায়ে ওপরে উঠছে, ক্লান্তিতে শরীর যেন আর চলতে চাইছে না। সারাদিনের কর্মব্যস্ততা, পথের যানজট আর অফিসের চাপ তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। নীল শার্টটা ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপ্টে গেছে, গলার কাছেও ভেজা দাগ, হাতা গুটিয়ে রাখলেও তাতেও কিছুটা ভিজে গেছে। কাঁধের কাছে শার্টের কাপড়টা যেন চিপে ধরলেই ঘাম গড়িয়ে পড়বে। ধূসর নিজের ঘরের সামনে এসে পৌঁছানোর আগেই সে টের পায় যে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। তাহসিন, তার বোন, দরজা খুলে দাঁড়িয়ে। ধূসর কিছু বলার আগেই তাহসিন তার চিন্তা জানিয়ে দেয়, ফ্রেশ হয়ে খাবার নিয়ে ওনার ঘরে যান, উনি এখনও কিছু খায়নি। তাহসিনের কণ্ঠে এমন একটা আদেশ ছিল যা ধূসরকে থামিয়ে দেয়। সে কিছু না বলে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকে যায়। এক হাতে মানিব্যাগ আর কোট ধরে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ঢুকে কোটটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দেয়, তারপর হাত দিয়ে চুল এলোমেলো করে আয়নার সামনে দাঁড়ায়। মুখটা ক্লান্তিতে ম্লান হয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। সে একবার শার্টের কলার ধরে টান মেরে কিছুটা ঢিলা করে নেয়, যেন একটু স্বস্তি পায়। তারপর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে একগাদা ক্লান্তি ধুয়ে যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি। কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার ও টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়, তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজ করছে। এক কোণায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথা টেবিলের উপর রাখা বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝেই সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে। ধূসর চুপচাপ তার দিকে এগিয়ে যায়, তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়, যেন কোনোরকম শব্দ না হয়। তারপর সে ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। বিভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলছে, তবে সে কোনো কিছু প্রকাশ না করে, শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্যে তার মনে হয় যেন সব কিছু একসাথে থেমে গেছে, কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে, ইচ্ছে, উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো ধরনের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘর ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমলভাবেই বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে উঠে এবং ধূসরকে অবাক করা এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার এই অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়, মুখের ওপর তখনও পানির কয়েকটি ফোঁটা চিকচিক করছে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল, কিন্তু ইচ্ছে বের হতেই তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল কাঁধ ছুঁয়ে আছে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন তার কথাগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল, তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুঁচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরের যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে, ধূসরের কথার জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলবো না। কিন্তু একদম ফাঁকি দিলে আর ছাড় পাবা না। ইচ্ছে মুখে খাবার তোলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে,
এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মাঝে ইচ্ছের দিকে চলে যায়। যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যিই খাচ্ছে কিনা। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু ভেতরে যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনের মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ির সবাই তখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দুই পাশে বসে। টেবিলের ওপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে নিয়ে ধীরগতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসে। একসময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে ওঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাঁধ ঝাঁকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে তো কোনো লাভ নেই। খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয়, এই গভীর রাতে, এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে। বাগানের ফুলগাছগুলোর পাতায় জমে থাকা শিশিরবিন্দু সকালের আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। গাছে বসে থাকা কিছু পাখি তাদের কিচিরমিচির শব্দে যেন চারপাশকে সজীব করে তুলছে। শহরের কোলাহল এখনও পুরোপুরি শুরু হয়নি, চারদিকে একটা নরম শান্ত পরিবেশ। এই নরম, স্নিগ্ধ সকালের আলো ঘুমন্ত শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভেতরে এসে পড়ছে, বিছানায় ছড়িয়ে থাকা চাদর আর ঘুমন্ত মানুষটির চোখের পাতায় আলতো ছোঁয়া দিয়ে তাকে নতুন দিনের আহ্বান জানাচ্ছে। সকালের মিষ্টি আলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে, বাড়ির আঙিনায় রোদের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আজ একটু বেশি আয়োজন করা হয়েছে। গরম পরোটা, ডাল, ডিম ভাজি, হালকা সবজি, গরুর মাংস ভুনা, সব মিলিয়ে একেবারে জম্পেশ নাস্তার আয়োজন। সকালের ৭টা বাজতে না বাজতেই পুরো পরিবার ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। সাধারণত এমনটা খুব কমই হয়, তবে আজ একটু ব্যতিক্রম। কারণ হুমায়রা বিবি, মীরা ও মারিয়া আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে হুমায়ুন খান নিতে এসেছে। তারা তালুকদার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। মীরা ও মারিয়া মন খারাপ করে বসে আছে, বিশেষ করে মীরা। ধূসরকে ছেড়ে যেতে তার মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। মারিয়া খানও একদৃষ্টিতে কিছু একটা ভেবে চলেছে, তার মুখে অদ্ভুত এক রহস্যময়ী অভিব্যক্তি। হুমায়রা বিবি ধীরস্থির ভঙ্গিতে খাবার নিচ্ছেন, মাঝে মাঝে বাড়ির অন্যদের সঙ্গে কথা বলছেন। টেবিলের পরিবেশে খানিকটা নীরবতা। সবাই খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কারো না কারো কিছু বলার আছে, যা গলায় আটকে গেছে। দূরের রাস্তাগুলো এখনও কুয়াশায় ঢাকা, সকালের ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নরম ছোঁয়া দিচ্ছে। তালুকদার বাড়ির এই সকালের ব্যস্ততা অন্যদিনের চেয়ে যেন একটু বেশি। সকালটা যেন আজ একটু ব্যস্ততম। ডাইনিং টেবিলে জমজমাট আয়োজন হলেও চারপাশে একটা বিদায়ের আবহ লেগে আছে। ইনায়েত তালুকদার, রফিক তালুকদার ও হুমায়ুন খান নিজেদের মধ্যে কথা বলছে আজকের রওনা দেওয়া নিয়ে। রাজশাহীর পথে যাত্রার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সময়মতো গাড়ি আসবে তো, এসব নিয়েই তাদের আলোচনা চলছে। ওদিকে রোকসানা আর হৈমন্তী রান্নাঘর ও ডাইনিং টেবিলের মধ্যে ছোটাছুটি করছে, খাবার ঠিকঠাক পরিবেশন করতে ব্যস্ত। ধূসর লিভিং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। তার দৃষ্টি জানালার বাইরে কোথাও স্থির হয়ে আছে, যেন সে এই বিদায়ের ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ডাইনিং টেবিলের এক কোণে বসে ইচ্ছে ও ঈশিতা নাস্তা করছে, তবে খাওয়ার থেকে গল্পে বেশি মগ্ন। হুমায়রা বিবির পাশে বসে ইচ্ছে গল্পের পর গল্প বলেই যাচ্ছে, ঈশিতাও মাঝে মধ্যে যোগ দিচ্ছে। হুমায়রা বিবি মৃদু হেসে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দেয়, মেয়েটি সবার থেকে যেন একটু বেশিই অন্যরকম। গাড়ির ইঞ্জিন চালু হয়ে গর্জে ওঠে, বিদায়ের আবহটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন সকাল 6:45 ছুঁই ছুঁই। হুমায়রা বিবি ধীর পায়ে ধূসরের কাছে আসে। লিভিং রুম তখন প্রায় ফাঁকা, সবাই বাইরে গাড়ির কাছে চলে গেছে। ধূসর,
গম্ভীর কণ্ঠে ডাকলেন তিনি। ধূসর চোখ তুলে তাকায়, মুখে চিরচেনা নির্লিপ্ততা ভাব। হুমায়রা বিবি মৃদু হাসলেন, তোর ওপর ভরসা আছে, কিন্তু নিজেকেও আগলাতে শিখিস, বেহিসেবি জীবন সব কিছুর উত্তর হয় না। ধূসর কিছু বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর একটা কথা, হুমায়রা বিবি ধীরে বলে উঠলেন, যার জন্য কষ্ট পাবি, দেখিস সে যেন তোর কষ্টের যজ্ঞ হয়। ধূসর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে, দুঃখ আর সুখ দুটোর হিসেব আমি রাখি না, নানু। হুমায়রা বিবি তার মাথায় হাত রাখেন, তাই তো ভয় হয়। ধূসর একে একে হুমায়রা বিবি ও মারিয়া গাড়ির পেছনের সিটে উঠে বসে। সামনের দরজার কাছে এসে মীরা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তার চোখ ধূসরকে খুঁজে নেয়। ধূসর তখনও লিভিং রুমের পাশেই দাঁড়িয়ে, বিদায়ের আনুষ্ঠানিকতার বাইরে যেন একদম নির্লিপ্ততা। হুট করেই মীরা তার দিকে এগিয়ে আসে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। আমায় মিস করবি তো? ধূসর, মীরার গলাটা ভারী হয়ে আসে, কান্না চেপে রাখতে পারে না। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার একে অন্যের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না। ধূসর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় মীরার থেকে, তার মুখ ভর্তি বিরক্তির ছাপ। এগুলো কি নাটক মীরা? তার গলা একেবারে কঠিন হয়ে ওঠে। গাড়ির একপাশ থেকে ইচ্ছে ও ঈশিতা সবকিছু দেখছিল। তাদের চোখ বিস্ময় ছানাবড়া, যেন তারা ভাবতেই পারছে না, মীরা এতটা স্পষ্টভাবে ধূসরকে এভাবে জড়িয়ে ধরবে। মীরা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে ধূসরের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে ওঠে বসে চোখের পানি মুছতে মুছতে। মীরা গাড়িতে উঠে বসতেই হুমায়রা বিবি বিরক্ত মুখে এক ধমক দেন। মীরা কিছু বলতে গিয়েও চুপ করে যায়, মুখ নামিয়ে ফেলে। গাড়ির মধ্যে হঠাৎ একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তবে ইনায়েত তালুকদার হালকা হেসে বলে ওঠেন, ছোট মানুষ মা, বাদ দিন। ভুল করতেই পারে। হুমায়রা বিবি নরম হলেও তার মুখের গাম্ভীর্য এখনও কাটেনি। তিনি জানালা দিয়ে একবার তালুকদার বাড়ির দিকে তাকিয়ে নেন, যেন এই বাড়ির সাথে আজকের জন্য সমস্ত সংযোগ ছিন্ন করে নিতে চাইছেন। গাড়ির ভেতর থেকে মারিয়া একবার বাইরের দিকে তাকায়, লিভিং রুমের সামনে ধূসর এখনও দাঁড়িয়ে আছে। মুখে কোনো ভাবান্তর নেই, যেন কয়েক মিনিট আগের ঘটনাটার কোনো অস্তিত্বই ছিল না তার কাছে। গাড়ির দরজা বন্ধ করে দেয়। চালক ইগনিশনে চাবি ঘোরায়, গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে, ধীরে ধীরে তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বাকিরা একে একে ভেতরে চলে যায়। শুধু ইচ্ছে পেছনে ফিরে একবার গাড়িটার চলে যাওয়া দেখে। আজকের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না, বিশেষ করে ধূসরের সেই কঠিন চোখের ভাষা। ধূসর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুত নিজের ঘরে ঢুকে রাগে দরজাটা জোরে লাগিয়ে দেয়। ভিতরে ঢুকেই গরম শ্বাস ফেলে, যেন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। হাতের ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নেমে আসে, গেঞ্জি ভিজে টুপটুপ করে পানি ঝরতে থাকে মেঝেতে। কিন্তু তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? ঠিক তার সামনেই কেন এমনটা হলো? মীরার সেই স্পর্শ, তার কান্নাভেজা কণ্ঠ, সবার সামনে তৈরি হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতি, সবকিছু ধূসরকে আরও ক্ষুব্ধ করে তুলছে। সে চোয়াল শক্ত করে ফিসফিস করে বলে ওঠে, অসহ্য, একদম অসহ্য। ধূসরের দরজা লাগানোর শব্দে তাহসিন ঘর থেকে বের হয়ে আসে। তার মনে প্রশ্ন জাগে হুট করে, ভাইয়ের কি হল? হুমায়রা ও মীরাদের ফ্যামিলির সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তাহসিন কখনো তাদের সাথে সরাসরি কথা বলে না। আজও সে এখনও নিচে নামেনি। তবে ধূসর এত জোরে দরজা লাগালো, তাহসিন বুঝতে পারছিল না কি হয়েছে। ধূসর কি রাগ করেছে? কেন এত জোরে দরজা লাগালো? কিছু একটা তো ঘটেছে, তাহসিন মনে মনে ভাবে। দুপুরের প্রহর, একসময় সূর্যের তেজ কিছুটা ম্লান হয়ে আসে, আকাশে মেঘের পাতলা চাদর গাঢ় হতে শুরু করে। তাপমাত্রা যেন একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ এটি সহনীয় করে তোলে। রাস্তার তীব্র কোলাহল থেমে গিয়ে পরিবেশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে ওঠে। ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে। বাড়ির জানালাগুলি বন্ধ, রোদের আলো আধো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। লিভিং রুমের সোফাতে বসে ইচ্ছে ঘোরাফেরা করতে করতে টেলিভিশনের স্ক্রিনে মনোযোগ দেয়। তার চোখের পাতা কিছুটা ভারী, আর একটু ক্লান্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তাহসিন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়।
তার সাথে রয়েছে মালা ও ঈশিতা। ইচ্ছেকে জোর করেও সঙ্গে নিতে পারেনি, ইচ্ছের নাকি কেনাকাটার মন নেই, নেক্সট টাইম যাবে বলে কেটে পড়েছে। ঈশিতা প্রায় কেঁদে ফেলেছে, তারপর ও আনতে পারেনি, শেষে তারাই রওনা দেয়। আজকের দিনটা তারা একসাথে বাইরে কাটাতে চায়, আর তাহসিনের মুখে এক অদ্ভুত আগ্রহ ছিল বোনকে সময় দিবে কতদিন পর। মালা তার বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল, আর ঈশিতা হেসে হেসে মাঝে মাঝে জোকস ফেলে পরিবেশে মজা আনছে। আচ্ছা, আজকের দিনটা যদি হালকা কিছু কেনাকাটা করি তবে কেমন হয়? সবাই একটু স্টাইলিশ দেখাবে, ঈশিতা মজা করে বলে, আর তাহসিন মুচকি হেসে জানায়, তবে তো শুধু শপিং করতে হবে, আর কিছুই না। এদিকে বাড়ির মধ্যে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। ইচ্ছে একা বসে লিভিং রুমে কার্টুন দেখছে, চোখে ক্লান্তির ছাপ, তবে কিছুক্ষণ আনন্দর জন্যে টিভির সামনে বসে। ইচ্ছের মন কোনো কারণে অনেক চিন্তা ভাবনা নিয়ে একদিকে ভারী, কিন্তু কার্টুনের হাস্যরসে সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়ির এই শান্ত পরিবেশ তাকে কিছুটা প্রশান্তি দেয়, যদিও কিছুটা সময়ের জন্য সবকিছু তার নিজের মতো অনুভব করার সুযোগ পায়। মিসেস হৈমন্তী তার মাজা ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, তার শরীরের শক্তি কিছুটা কমে গেছে, তবে সুস্থ হওয়ার আশা নিয়ে ঘুমাতে গেছেন হৈমন্তী। তার ব্যথায় চোখের মধ্যে কিছুটা অস্থিরতা প্রকাশ করে। বাড়িতে কেউ না থাকায় তিনি আরামে নিজের ঘরে শুয়ে থাকেন। অন্যদিকে ধূসর নিজের কাজ নিয়ে ব্যস্ত। ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে, ধূসর খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বাড়ির পরিবেশ একটু থমকে গেছে, যেন প্রতিটি সদস্যের জীবনের কিছু সময়ের জন্য চুপচাপ অবস্থান। একদিকে মালা, ঈশিতা ও তাহসিনের শপিং মল যাওয়া, এবং অন্যদিকে বাড়ির শান্ত পরিবেশ, সবকিছুই এক অদ্ভুত রূপে জমে উঠেছে। ধূসর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পর চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে অনেকটা, দুপুর প্রায় শেষের দিকে। কপালের মাঝে ভাঁজ ফেলে সে হাত ঘষে ওঠে, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ দুটো ভারী লাগছে। ক্লান্তি কাটাতে কফি খাওয়ার চিন্তা করে এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ির নিস্তব্ধতা যেন আরও বেশি অনুভূত হয়। এতক্ষণ উপরে থাকার কারণে বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। কোনো হাসির শব্দ নেই, কোনো কথোপকথন নেই, শুধু নিস্তব্ধতা। কিচেনের দিকে পা বাড়াতে গিয়েও একটু থমকে দাঁড়ায় ধূসর। স্বাভাবিক সময়ে এই সময়টায় বাড়িতে কিছুটা কোলাহল থাকার কথা, কিন্তু আজ যেন কিছুই নেই। মনে মনে ভাবে, সবাই কোথায় গেল? সে ধীর পায়ে হৈমন্তীর ঘরের দরজার কাছে গিয়ে উকি দেয়। ভেতরে তাকাতেই দেখে তার মা, হৈমন্তী, গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের টেবিলে ওষুধের পাতা পড়ে আছে, সম্ভবত ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ডাকতে মন চায় না। ঘুম ভাঙানো ঠিক হবে না বলে সে আস্তে করে দরজা থেকে সরে আসে। পুনরায় লিভিং রুমের দিকে এগিয়ে যায় ধূসর। এবার তার চোখ পড়ে ইচ্ছের দিকে। মেয়েটা সোফায় আইস করে বসে টিভিতে কার্টুন দেখছে। তার ছোট্ট মুখে গভীর মনোযোগ, যেন এই মুহূর্তে তার পৃথিবী এই স্ক্রিনের মাঝেই বন্দী। ধূসর খানিকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছেকে লক্ষ্য করে, তারপর গলায় এক ধরনের কোমল অথচ দৃঢ় স্বর এনে বলে, এক কাপ কফি হবে? ইচ্ছে হুট করে ধূসরের গম্ভীর কণ্ঠ শুনে কিছুটা বিভ্রান্ত হয়। তার চোখের পলক কাঁপে, যেন এতক্ষণ টিভির জগতে হারিয়েছিল, আর বাস্তবতার ধাক্কায় হঠাৎই ফিরে এলো। ধূসরকে এভাবে অনুরোধ করতে দেখা সে অভ্যস্ত নয়, তাই কিছু বলার আগেই কেবল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ধূসর মেয়েটার এমন প্রতিক্রিয়া দেখে শান্ত নিঃশ্বাস ফেলে, তারপর মাথা ঝাঁকিয়ে যেন বোঝাতে চায়, আর কিছু না, স্রেফ কফি চাই। তার এই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছে যেন নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু না বলে সে টিভি অন রেখেই উঠে দাঁড়ায়, ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ধূসর এবার মৃদু মুচকি হাসে, ইচ্ছের এমন চুপচাপ সাড়া দেওয়া তাকে খানিকটা মজাই দেয়। ইচ্ছে রান্নাঘরে ঢুকে কফির জন্য কেটলি চুলায় বসায়, হাতের মধ্যে মগের হালকা শীতল স্পর্শ অনুভব করে। অন্যদিকে ধূসর লিভিং রুমের সোফায় গিয়ে বসে, চোখ রাখে টিভির স্ক্রিনে, যেখানে এখনও কার্টুন চলছে। অথচ তার মন পড়ে আছে রান্নাঘরের দিকে, কফির জন্য, নাকি অন্য কোনো কারণে, সে নিজেও জানে না। ধূসর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন কোনো অজানা টানে তাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়, ভেতরে ইচ্ছেকে ব্যস্ত দেখতে পায়। মেয়েটা
হাতের নিপুণতায় কফির কাপ গুছিয়ে নিচ্ছে, ছোট ছোট কাজগুলোতে তার গভীর মনোযোগ। ধূসর কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে এক ধরনের নরম মায়া খেলা করে, যেন সে এই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। ইচ্ছে ব্যস্ত থাকায় শুরুতে টের পায় না, কিন্তু একসময় কফির কাপ হাতে নিয়ে পেছনে ফিরতেই তার দৃষ্টি ধূসরের চোখের সঙ্গে আটকে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। ইচ্ছের নিঃশ্বাস গতি হারায়, বুকের ভেতর ধুকপুক শুরু হয় অজানা উত্তেজনায়। ধূসরও তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো কঠিনতা নেই, বরং এক ধরনের নীরব অনুসন্ধান। ইচ্ছে কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, তারপর কফির কাপ ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর চুপচাপ কাপটা নেয়, কোনো কথা না বলেই সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ইচ্ছে হাতের তালুতে নিজের কাঁপুনি টের পায়। ধূসর চলে গেলেও তার উপস্থিতি যেন রান্নাঘরের বাতাসে রয়ে যায়। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। এই অদ্ভুত অনুভূতিটা ঠিক কি, সে নিজেও বুঝতে পারছে না। খানিক বাদে ইচ্ছে রান্নাঘরের সবকিছু গুছিয়ে রাখে, কফির গন্ধ যেন এখনও বাতাসে লেগে আছে। তার মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছে, ধূসরের স্নিগ্ধ দৃষ্টি আজ ইচ্ছের মনকে আরও অস্বস্তিতে ফেলে দিয়েছে। লিভিং রুমে ফিরে এসে টিভি বন্ধ করে দেয়, তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়ে ইচ্ছে, উদ্দেশ্য নিজ ঘর। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে ইচ্ছে। প্রতিটি ধাপ যেন তার জন্য এক একটা চ্যালেঞ্জ, কেমন যেন অসহায়তায় ভুগছে সে। ঠিক তখনই ধূসর কোনো কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ায়। ধূসরকে হঠাৎ সামনে দেখে ইচ্ছে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। ইচ্ছের খামখেয়ালিপনা যেন এখন আরও প্রকট হয়ে ওঠে। ধাপে পা রাখার সময় হঠাৎই পা ফসকে যায় ইচ্ছের। নিজেকে সামলাতে না পেরে একদম তলিয়ে যেতে থাকে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে ধূসর দ্রুত হাত বাড়িয়ে তাকে টেনে নেয়। ইচ্ছে ধূসরের শক্ত বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করে। এক নিমেষে ধূসরের উষ্ণ বুকের সঙ্গে লেগে যায় তার কোমল শরীর। ধূসরের বুকের ধুকধুক শব্দ স্পষ্ট শুনতে পায়, যেন তার নিজের হৃদয়ও সেই তালে তালে বেজে উঠছে। ধূসর ইচ্ছেকে ধরে সামলে নেয়, তার শক্ত হাতের মৃদু চাপ ইচ্ছেকে আশ্রয় দেয়। ইচ্ছের মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ে, চোখের পলক না ফেলে সে ধূসরের চোখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তে যেন সময় থমকে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ চারপাশে প্রতিধ্বনিত হয়। ধূসর আস্তে করে ইচ্ছেকে ছেড়ে দেয়, তার চোখে কিছুটা উদ্বেগ এবং মমতার ছাপ। সাবধানে ওঠা উচিত ছিল, বলে সে নিচে নামতে থাকে, কিন্তু তার মুখের কোণে এক মৃদু হাসি খেলতে থাকে। ইচ্ছে দাঁড়িয়ে থাকে, ধূসরের স্পর্শের উষ্ণতা এখনও তার ত্বকে লেগে আছে। তার চোখের পলক কাঁপে, গাল লাল হয়ে ওঠে, আর তার মন যেন কেমন এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। ইচ্ছে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যেন এক নিমেষে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। ইচ্ছের বুক ধুকপুক করছে, হাতের তালুতে ঘাম জমেছে। বিছানায় বসতে গিয়ে আবার উঠে দাঁড়ায়, যেন কোথাও শান্তি পাচ্ছে না। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখটা লাল হয়ে আছে, চোখে এক ধরনের অদ্ভুত বিভ্রান্তি। ধূসরের উপস্থিতি, তার শক্ত বাহু, বুকের সেই পরিচিত উষ্ণতা, সবকিছু একসঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে আয়নায় নিজের গাল ছুঁয়ে দেখে, গরম হয়ে আছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এমন লাগছে কেন? কেন ধূসর ভাইকে দেখলেই মন কেমন করে ওঠে? তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুই তো ধূসরকে অপছন্দ করিস, তাই না? তাহলে এইসব কেমন অনুভূতি? কিন্তু উত্তর আসে না, শুধু আয়নার ভিতরের মেয়েটা তাকিয়ে থাকে তার দিকে, যেন সেই সব জানে, কিন্তু বলবে না।